3 মাস দেশে থাকার পর শেষ পর্যন্ত ওবায়দুল কাদের পালিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ ভারতে। কিন্তু আজকে ট্রাইব্যুনালে এই প্রশ্নটা বেশ করেছেন বিচারক, যেমন ট্রাইব্যুনালের বিচারক যেমন করেছেন, তার পাশাপাশি সেখানকার যিনি প্রসিকিউটর তিনিও এই ব্যাপারটা জানতে চেয়েছেন। মূলত একেবারে মামলার শুরুতেই প্রসঙ্গটা এমন ছিল যে 3 মাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্টে যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, বলেন বর্তমান সময়কার, তারপরেও কিভাবে সেই সময়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে থাকার পরেও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরতে পারল না। প্রসঙ্গ এখান থেকে আসলে শুরু হয়, তবে এখানে শেষ নয়। প্রসঙ্গটা যদি একটু পিছনে চলে যাই, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সেই সময় প্রত্যক্ষ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিলেন তারা যেমন মদত দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে যারা সেখানে একটা খুব ভালো রোল প্লে করতে পারতো, সাম্প্রতিক সমস্ত পরিস্থিতিকে ঠিকঠাক করার মতো একটা জায়গা ছিলেন, তারাও কিন্তু সেই দায়িত্বটা পালন করতে ব্যর্থ হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য যার নামটা কিছুক্ষণ আগে বলছিলাম, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় যখন আন্দোলনের একেবারে শুরুর দিককার সময়, তখন তিনি বিতর্কিত মন্তব্য করতে শুরু করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। একটা মন্তব্য তার প্রচণ্ড ভাইরাল হয়ে যায় এবং সেই বক্তব্যটা ছিল যে ছাত্রলীগই দেখে নেবে এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে। এই প্রসঙ্গিত আলোচনার পরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় দেশ জুড়ে, বিভিন্ন পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি শুরু হয়। ছাত্রলীগ, যেটা এখন বর্তমানে নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনও এক প্রকারের হামলে পড়ে সাধারণ ছাত্রছাত্রীদের ওপরে, তেমনটাই আসলে দেখতে পাওয়া যায়। প্রসঙ্গ হচ্ছে 5ই আগস্টের ঘটনা। 5ই আগস্টের ঘটনার পরবর্তী মুহূর্তে যখন পুরো বাংলাদেশে সেই সময় যারা প্রত্যক্ষ মদতদাতা হিসেবে বা পরোক্ষ মদতদাতা হিসেবে যারা চিহ্নিত, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আটকে রাখতে পারলো কি পারলো না, একটু প্রত্যেকিত বলা প্রয়োজন যে আজ ট্রাইব্যুনালে প্রথমেই প্রসিকিউটর শুরু করেন এভাবে যে প্রায় 3 মাস অর্থাৎ নভেম্বরের শেষ সময় অবধি পর্যন্ত ওবায়দুল কাদের কিন্তু দেশে ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তারা তাদের যে মন্তব্য সেই মন্তব্যগুলো কিন্তু করে গিয়েছেন। এবং আমরাও বিভিন্ন সময় খবর জানতে পেরেছি হয়তো ওবায়দুল কাদের দেশে আছেন, হয়তো বা বিভিন্ন থ্রুতে বিভিন্ন সময় সেটা ধারণা করা গেছে, কিন্তু কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী সেই ব্যাপারে কোনো ধারণা পায়নি। এবং সবশেষ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে বললেন যে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তো এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রসঙ্গত ট্রাইব্যুনালের কাছে প্রসিকিউটরদের প্রশ্ন ছিল, তাহলে 3 মাস তিনি দেশে থাকা সত্ত্বেও কেন আইন শৃঙ্খলা বাহিনীরা তাকে গ্রেফতার করতে পারেনি? এই বিষয় উপস্থাপন করার পরেই ট্রাইব্যুনাল জানতে চায় যে আগামী 2 সপ্তাহ অর্থাৎ 15 দিনের মধ্যে জানাতে বলেছেন পুলিশের আইজিপিকে যে কি কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শুধুমাত্র এই প্রসঙ্গে শুধু ওবায়দুল কাদের নয়, সেই সময় যারা অভিযুক্ত এবং যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আছে, তাদের প্রত্যেকেই বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জায়গা থেকে তাদের বিতর্কিত মন্তব্য বা বিতর্কিত কথাবার্তা ভাইরাল হচ্ছে, কিন্তু তারা অনেকেই বলছেন যে দেশেই আছেন, মাঝে মাঝে গ্রেফতারও হচ্ছেন। কিন্তু সেই গ্রেফতারের যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটাতে আসলে আইজিপি কোন পথটা ফলো করছেন এবং কোন জায়গা থেকে তাদের এই মন্তব্যগুলো আসছে, সেটাও আসলে প্রাসঙ্গিক বিষয়। আর একটু জানিয়ে রাখতে চাই, আজকে ট্রাইব্যুনালে একেবারে শুরুর দিককার ঘটনা যে 16 জনকে আজকে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালে, যাদের মধ্যে হেভি ওয়েট হাসানুল হক ইনু ছিলেন, পলক ছিলেন, এছাড়াও দীপুমণি ছিলেন, আনিসুল হক ছিলেন, সালমান এফ রহমান ছিলেন, তৌফিক ইলাহি ছিলেন। তো সব মিলিয়ে টোটাল 12 জনের মতো ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এছাড়াও 2 জন ছিলেন উপদেষ্টা, আরও 2 জন সাবেক আমলা। তো এই সবাইকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়, একটা হই হট্টগোল পরিবেশ সৃষ্টি হয়। মূলত তাদের মধ্যে অপরাধ বোধের যে জায়গাটা, সেই জায়গাটা কোনোভাবেই লক্ষণিত ছিল না। পরবর্তীতে আদালতের সামনে প্রাঙ্গণে যাওয়ার পরে প্রধান প্রসিকিউটর প্রথমেই তাদের এই যে নির্লিপ্ততা সেই বিষয়টা তুলে ধরেন এবং পাশাপাশি তাদের যেই কর্মপরিকল্পনার জায়গা, সেখান থেকে তিনি তার মন্তব্য দিয়ে শুরু করেন। এবং গেল ঠিক 11 কি 12 তারিখে যখন গুম কমিশন একটা প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে তিনি শেখ হাসিনাকে তার প্রত্যক্ষ সমর্থন এবং এই যে গণহত্যা, সেই গণহত্যায় তার প্রত্যক্ষ মদত ছিল বলে প্রমাণিত বলে ব্যাখ্যা দেওয়া হয়, সেই জায়গাটাও প্রধান প্রসিকিউটর ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন। সেই মুহূর্তে প্রধান প্রসিকিউটরের কাছে ট্রাইব্যুনালের প্রশ্ন ছিল, তাহলে আপনারা সেই কাগজপত্রগুলো বা সেই নথিগুলো সেখানে সংযুক্তি করেছেন কিনা? বিপরীতে উত্তর দিতে গিয়ে প্রধান প্রসিকিউটর বলেন যে সময় স্বল্পতার কারণে তারা আসলে সেটা সংযুক্ত করতে পারেননি, তবে ভবিষ্যৎ যে তারিখ, সেই তারিখে তারা নিশ্চয়ই সংযুক্ত করবেন বলেই তারা আসলে
সেখানে উল্লেখ করেন এবং তার পরবর্তী সময়তে আসলে ওবায়দুল কাদেরের প্রসঙ্গটা আসে এবং ওবায়দুল কাদের প্রসঙ্গতে তিনি প্রধান প্রসিকিউটর বলেন আদালতের সামনে যে 3 মাস 10 দিন বাংলাদেশের গণমাধ্যমের থ্রুতেই জানতে পারা যায় যে তিনি দেশে ছিলেন এবং দেশে থেকে তিনি দেশের মধ্যে নিজেকে গোপন রেখেছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতে পারেনি বিধায় তিনি আসলে দেশের বাইরে চলে যেতে সক্ষম হন এবং এর পরবর্তীতেই আদালত ট্রাইব্যুনাল বলেন যে আইজিপিকে তলব করেন যে 15 দিনের মধ্যে জানাতে হবে তিনি আসলে কিভাবে দেশের বাইরে গেলেন এবং তিনি শুধু তিনি নন, যে 16 জনকে আজকে নিয়ে আসা হয়েছে এছাড়াও অভিযুক্ত প্রায় 46 জনের নাম আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পলাতক তিনি সহ যে 46 জন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে তাদের সবাই যাতে কেউ যাতে পালাতে না পারে সেই জন্য আসলে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন। এর পরবর্তী সময়টি মামলার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টের জায়গাটা শুরু হয় এবং যে ডিফেন্স লয়ার তিনি এসে আদালতের তত্ত্বগত একটা ভুল সামনে আনার চেষ্টা করেন, যদিও বারবার ট্রাইব্যুনাল থেকে শুরু করে প্রধান প্রসিকিউটর সবাই তাদের যে যৌক্তিক জায়গাটা সেটা উপস্থাপন করার চেষ্টা করেন এবং বলেন যে এই যে তাত্ত্বিক জায়গাটার কথা বলা হচ্ছে এটা আসলে তত্ত্বগতভাবে সঠিক হতে পারে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটা স্পেশাল কোর্ট যেই কোর্টটা চালিত হচ্ছে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের জায়গা থেকে সেই জায়গা থেকে তথাকথিত যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর এর যে তত্ত্বটা আমরা দেখতে পাই সেই তত্ত্বটা ফলো করা সবসময় সম্ভব নয় এবং সেই জায়গাটাকে মেনে নিয়েই এই বিশেষ পরিচালিত যেই কাঠামো যে বিশেষ পরিচালিত কাঠামো ব্যবস্থায় যেই সাংবিধানিক যেই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালটা গঠন এবং সেইখানে সম্মান জানিয়েই আসলে সেখানে প্রসিডিং করা। তবুও ডিফেন্সের যারা লয়ার আছেন তারা বারবার করেই বলার চেষ্টা করে থাকেন যে না এই তত্ত্বগত জায়গায় ভুলেছেন এবং পরবর্তীতে আদালত সেটা একদমই সেটাকে গুরুত্ব দেয়নি। তবে একটা প্রসঙ্গ বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে সাম্প্রতিক যে সময়ের যেই চিত্রগুলো সেই চিত্রগুলোতে একটা জিনিস খুবই স্পষ্ট, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা সেই তৎপরতা নিয়ে বিশেষ করে আজকেই কিন্তু জমা দেওয়ার কথা ছিল, ঠিক আজ থেকে 1 মাস আগে 17ই নভেম্বর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাকি যারা ছিলেন 12 জন তাদেরকে যখন নিয়ে আসা হয়েছিল, সাবেক যেই মন্ত্রীরা আছেন তাদেরকে যখন নিয়ে আসা হয়েছিল তখন আদালত বলেছিল যে 1 মাসের মধ্যে শেখ হাসিনা থেকে শুরু করে বাকি যারা আছেন তাদের বিরুদ্ধে গঠিত যেই চার্জ সেই চার্জ তদন্ত করে তাদের বিরুদ্ধে যে গঠিত অভিযোগ সেই অভিযোগের যে তদন্ত সে তদন্ত করে তাদেরকে তদন্ত সাপেক্ষে ট্রাইব্যুনালের সামনে জমা দেওয়ার কথা। কিন্তু আজকে প্রধান প্রসিকিউটর বলেন যে মুঠোফোন তথা যে ভিডিও অডিও এবং সেই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিশ্চয়ই আপনারা জানেন যে সেই সময় পুরো বাংলাদেশ জুড়ে যে যেমন তাণ্ডবটা হয়েছে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নয়, ইন্টারনেট বন্ধ করার মতো ঘটনা ঘটেছে, কিছু কিছু জায়গায় এমনও ঘটেছে যে মোবাইল ফোন মুঠোফোন চেক করার মতো ঘটনা ঘটেছে এবং সেই সমস্ত ঘটনাগুলোর পরে সেই সমস্ত প্রমাণাদিকে জোগাড় করা সেগুলোকে একত্রিত করা এটা খুবই কঠিন এবং কষ্টসাধ্য একটা কাজ এবং সময় সাপেক্ষ কাজ। এই বিবেচনায় রেখে প্রধান প্রসিকিউটর আজকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করেন যাতে করে আরও 2 মাস সময় এখানে বর্ধিত করা সম্ভব হয়। ট্রাইব্যুনাল পুরো বিষয়টা সম্পর্কে আমলে আনেন এবং পুরো বিষয়টা আমলে এনে আরও 2 মাস অর্থাৎ ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত সময়টাকে বর্ধিত করে এবং এই ফেব্রুয়ারি 18 তারিখ পর্যন্ত এই বাকি যারা আছেন এখন পর্যন্ত গ্রেফতার দেখানো আছেন শোন অ্যারেস্ট হিসেবে দেখানো আছেন 14 জন হেভিওয়েট সাবেক মন্ত্রী, 2 জন 12 জন হেভিওয়েট সাবেক মন্ত্রী, 2 জন আমলা, যেখানে বিচারপতি মানিকের নাম কিন্তু উল্লেখ আছেন যিনি কিনা সেই যেই সময়টাতে পুরো বাংলাদেশ জুড়ে বিক্ষোভ তৈরি হয়েছিল, পুরো বাংলাদেশ জুড়ে যখন একটা দমদমা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই মুহূর্তে তিনি বিভিন্ন বিতর্কিত মুহূর্তগুলো কিন্তু সেখানে বলেছেন এবং সেই প্রসঙ্গিকতাকে কেন্দ্র করেই যাদেরকে আজকে উপস্থিত করা হয়েছিল ঠিক 2 মাস পরে আবার তাদেরকে উপস্থিত করা হবে এবং একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই সেটা হচ্ছে নিউক্লিয়াস বলা হয়েছে শেখ হাসিনাকে, বিশেষ করে 15 বছরের অপরাধ গুম খুনের যে ইতিহাস এবং গণহত্যার যে পেছনের যাকে বলা হয় অন্যতম কারিগর তাকে নিউক্লিয়াস, এই গণহত্যার নিউক্লিয়াস অপরাধের সাম্রাজ্যের নিউক্লিয়াস হিসেবেও কিন্তু এখানে প্রধান প্রসিকিউটর আদালতের সামনে তাকে উপস্থাপন করেছেন। তো দর্শক, ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেলেন 3 মাস দেশে থেকে এই প্রশ্ন যেমন রয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীকেই উত্তর দিতে হবে কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে গণতন্ত্রের জন্য সাধারণ মানুষের জন্য তাদেরকে ট্রাইব্যুনালের সামনে দাঁড় করানো যায়, তাদের সঠিক এবং স্বচ্ছ বিচার কার্য পরিচালনা করা যায়।